আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। দলিল বড় না রেকর্ড বড়? একটি সম্পত্তির দলিল করিমের কাছে আছে, রহিমের কাছে রেকর্ড আছে। এই সম্পত্তিটির মালিকানা কে পাবে? কোন সময় আপনি দলিল দিয়ে সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন? কোন সময় আপনি রেকর্ড দিয়ে সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন? এই বিষয়টি নিয়ে আজকে সম্পূর্ণ ধারণা দিব। প্রিয় দর্শক, আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, আপনাদের ভাই বন্ধু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, সকলকে মিনহাজ লিগ্যাল এইডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। দর্শক, আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ। আলোচনা হচ্ছে একটি জমির দলিল একজনের কাছে আছে, রেকর্ড অন্যজনের কাছে আছে। কোন ব্যক্তি এই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে? আমরা সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি কয়েকটি উপায়ের মাধ্যমে। তার মধ্যে সর্বপ্রথম সর্বোৎকৃষ্ট সবাই যে পদ্ধতির মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করে সেটি হচ্ছে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানা। 1961 সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তিনি যে বৈধ উত্তরাধিকারীগণ রেখে যান, তার রেখে যাওয়া সম্পত্তি তার বৈধ উত্তরাধিকারীগণ পেয়ে থাকেন। এরপর আমরা যখন কোনো ব্যক্তি নিকট থেকে সম্পত্তি ক্রয় করি, সেটা 1908 সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে একটি দলিল করে নিয়ে এই দলিল অনুযায়ী আমরা সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি। আরেকটি পদ্ধতি আছে কবুলতনামা দলিলের মাধ্যমে। কবুলতনামা দলিল হচ্ছে খাস জমিগুলো সরকার ডিসি সাহেবের মাধ্যমে ভূমিহীন ব্যক্তিদের বন্দোবস্ত দিয়ে থাকে। যে দলিলের মাধ্যমে বন্দোবস্ত দেওয়া হয় সেই দলিলকে বলা হয় কবুলতনামা দলিল। আমরা এই তিনটি পদ্ধতির মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি। একজন ব্যক্তির নিকট রেকর্ড আছে আর একজন ব্যক্তির নিকট দলিল আছে। কোন ব্যক্তি এই রেকর্ড বা দলিল অনুযায়ী সম্পত্তির মালিকানা পাবে? এই বিষয়টি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। দেখার পর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন। আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন। প্রিয় দর্শক, বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে হলে সর্বপ্রথম আমাদেরকে একটু রেকর্ড সম্পর্কে জানতে হবে, তারপর দলিল সম্পর্কে জানতে হবে। আমাদের বাংলাদেশে ইতিপূর্বে যে রেকর্ডগুলো হয়ে গেছে তার মধ্যে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেটি হচ্ছে ব্রিটিশ সরকারের অধীনে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম রেকর্ড। এই রেকর্ডটি 1885 সালের বেঙ্গল টেনেন্সি অর্থাৎ বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী 1888 সাল থেকে শুরু করে 1940 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুসম্পন্ন হয়েছে। এরপর পাকিস্তান সরকারের আমলে বাংলাদেশের জমিগুলো রেকর্ড হয়েছে। এই রেকর্ডটির নাম হয়েছে ROR রেকর্ড, MRR রেকর্ড, RR রেকর্ড, 62 রেকর্ড, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। এরপর বাংলাদেশ সরকারের অধীনে BRS রেকর্ড হয়ে গেছে, RS রেকর্ড হয়ে গেছে। BRS RS এই দুইটি রেকর্ড একই রেকর্ড, এবং কি শহর এলাকার জন্য হয়েছে সিটি রেকর্ড, এবং কি দরিয়া থেকে কোনো জমি জাগার পর চর এলাকার জন্য হয়েছে দেয়ারা জরিপ। এই যে রেকর্ডগুলো হয়েছে এই রেকর্ডগুলো আপনাকে থাকতে হবে। এই রেকর্ডগুলো থাকলে আপনি সম্পত্তির মালিকানা পাবেন। শুধু রেকর্ড থাকলেই যে আপনি সম্পত্তির মালিকানা পাবেন তা না, আপনাকে আবার কোনো সময় দলিলও থাকতে হবে। এরপরে এখন আমরা আসি দলিল। আমরা দলিল দিয়ে কখন সম্পত্তির মালিকানা পাই? কোনো ব্যক্তির নিকট থেকে আমরা যখন সম্পত্তি ক্রয় করে নিই তখন আমরা দলিল সূত্রে সম্পত্তির মালিকানা পেয়ে থাকি। আমরা কোনো ব্যক্তির নিকট থেকে সম্পত্তি ক্রয় করে নিলে সেই ব্যক্তি যেন পরবর্তীতে না করতে না পারে যে আমি এই সম্পত্তি বিক্রি করিনি, যার কারণে আমরা সাব রেজিস্ট্রার অফিসে যাই। সাব রেজিস্ট্রার অফিস যেটা আইন মন্ত্রণালয়ের অধীনে আছে, এই সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে আমরা একখণ্ড রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে আমাদের শর্তগুলো লিপিবদ্ধ করে নিই যে ওই ব্যক্তি সম্পত্তি বিক্রি করলো, ওই ব্যক্তি জীবনে আর এই সম্পত্তি দাবি করতে পারবে না। যদি এই সম্পত্তি জীবনে কখনো দাবি করে তাহলে আমরা এই দলিলটি বের করে দিব যে তুমি এই সম্পত্তি আমার কাছে বিক্রি করে ফেলেছ, যেটা আইন অনুযায়ী আমি মালিক হয়েছি। প্রিয় দর্শক, আমরা সাব রেজিস্ট্রার অফিস থেকে যে দলিলটি করে নিই এই দলিলটি কার নিকট থেকে করে নিই? আমরা কোনো একজন দলিলের মালিকের নিকট থেকে করে নিই। আমরা যে ব্যক্তির নিকট থেকে জমিটি ক্রয় করে নিয়েছি সেই ব্যক্তির দলিল অনুযায়ী যদি মালিক হয়ে থাকে তাহলে এই দলিল অনুযায়ী যে মালিক হলো এই দলিল মালিক আবার কার কাছ থেকে জমিটি ক্রয় করে নিল? আমরা যদি লাস্ট পর্যন্ত দেখতে যাই তাহলে যে কোনো রেকর্ডীয় মালিকের নিকট থেকে দলিল অনুযায়ী জমিটি ক্রয় করে নিয়েছে। এখান থেকে আমরা একটু স্পষ্ট হতে পারলাম যে রেকর্ড দিয়ে আপনার জমির মালিকানা নিতে হবে। আপনার কাছে শুধু দলিল থাকলেই হবে না,
রেকর্ড দিয়ে আপনার জমির মালিকানা নিতে হবে। এখন আসি আমরা যে কখন আপনি দলিল দিয়ে সম্পত্তির মালিকানা পাবেন, রেকর্ড থাকলেই সম্পত্তির মালিকানা পাবেন না। প্রিয় দর্শক, আমি ইতিপূর্বে যে রেকর্ডগুলোর কথা বললাম, সিএস রেকর্ড, MRR রেকর্ড, ROR রেকর্ড, BRS রেকর্ড, RS রেকর্ড, সিটি জরিপ, দেয়ারা জরিপ, এই রেকর্ডগুলোর মধ্যে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সিএস রেকর্ড বা ক্যাডাস্ট্রাল সার্ভে, যেটা 1888 সাল থেকে শুরু করে 1940 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুসম্পন্ন হয়েছে। এই রেকর্ড দিয়ে আপনাকে সম্পত্তির মালিকানা দাবি করতে হবে। আপনি যদি এই রেকর্ড অনুযায়ী রেকর্ডীয় মালিকের নিকট থেকে অথবা রেকর্ডীয় মালিকের পূর্বপুরুষ অথবা পরবর্তী পুরুষের নিকট থেকে কোনো সম্পত্তি ক্রয় করে নেন এবং কি এই দলিল যদি আপনার কাছে থাকে, তাহলেই আপনি এই দলিল দিয়ে সম্পত্তির মালিকানা পাবেন। আপনার কাছে MRR রেকর্ড নাই, ROR রেকর্ড নাই, BRS রেকর্ড নাই, RS রেকর্ড নাই, দেয়ারা রেকর্ড নাই, সিটি জরিপ নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। আপনার কাছে সিএস রেকর্ড আছে অথবা সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে আপনি জমিটি ক্রয় করে নিয়েছেন, তাহলে আপনি এই দলিল দিয়ে সম্পত্তির মালিকানা পাবেন। দলিলটি আপনি 1908 সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী রেজিস্ট্রিকৃত হতে হবে আইন মন্ত্রণালয়ের অধীনে যে রেজিস্ট্রি অফিস আছে এই রেজিস্ট্রি অফিস থেকে। প্রিয় দর্শক, আপনি শুধুমাত্র BRS, RS, MRR, RR, ROR এই রেকর্ডগুলো দিয়ে সম্পত্তির মালিকানা পাবেন না। আপনার রেকর্ড দিয়ে সম্পত্তির মালিকানা নিতে হলে ওই সিএস রেকর্ডের ধারাবাহিকতা টেনে এনে রেকর্ডীয় মালিক হতে হবে। এই রেকর্ডীয় মালিক যদি আপনি সিএস রেকর্ডের ধারাবাহিকতা টেনে এনে হতে পারেন, তাহলেই আপনি রেকর্ড দিয়ে সম্পত্তির মালিকানা পাবেন। ধরুন আপনি এক খণ্ড জমি দখল করে আছেন, এই সম্পত্তিটি আপনি যে ব্যক্তির নিকট থেকে ক্রয় করে নিয়েছেন সেই ব্যক্তির BRS রেকর্ড আছে, BRS রেকর্ড অনুযায়ী সেই ব্যক্তি জমিটি খারিজ করেছে, খারিজ করে জমিটি আপনার নিকট বিক্রি করেছে, অথবা যে ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছেন সেই ব্যক্তি কোনো একজন ব্যক্তির নিকট থেকে ক্রয় করে নিয়েছে, সেই ব্যক্তির BRS রেকর্ড আছে, RS রেকর্ড আছে, MRR রেকর্ড আছে, ROR রেকর্ড আছে, দেয়ারা রেকর্ড আছে, সকল রেকর্ডই আছে, শুধুমাত্র সিএস রেকর্ডই নাই। তাহলে ভাই আপনার দলিলও আছে, রেকর্ডও আছে, তারপরও আপনি সম্পত্তি পাবেন না, আপনার দখলও আছে। কিন্তু আপনি সম্পত্তি এই কারণেই পাবেন না, আপনার সিএস রেকর্ড নাই। অনেকেই আপনাকে বলবে জমি তোর দখলে আছে, তোর 2টা রেকর্ড আছে, রেকর্ড সূত্রে জমি তুই খারিজ করে নিছস, এই সম্পত্তি তোর নেই কে, এই সম্পত্তি তোর কাছ থেকে কেউ নিতে পারবে না। ভাই, এটা হচ্ছে ভুল ধারণা। আইন সকলের জন্যই সমান। ওই ব্যক্তি যখন সিএস রেকর্ড নিয়ে আইনের কাছে যাবে, আইনের কাছে গিয়ে যখন আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারার বিধান অনুযায়ী শর্ত ঘোষণার মামলা করে দিবে, যাকে আমরা রেকর্ড সংশোধন মামলা বলে থাকি, যখন আপনার রেকর্ডটি সংশোধন করার জন্য মামলা করে দিবে, যে ব্যক্তির নামে রেকর্ডগুলো হয়েছে সেই ব্যক্তিকে বিবাদী করে আপনি যে তার নিকট থেকে জমিটি ক্রয় করে নিয়েছেন, আপনাকে পক্ষভুক্ত বিবাদী করে আপনি সম্পত্তির দখলে আছেন এবং কি শর্ত ঘোষণার মামলার পাশাপাশি 42 ধারার পাশাপাশি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা যুক্ত করে দখল উচ্ছেদ সহ যখন আপনার বিরুদ্ধে মামলা করে দিবে, তখন কিন্তু আপনার এই সম্পত্তি থাকবে না, আপনার এই দখলও থাকবে না, এই রেকর্ডটিও সংশোধন হয়ে আসবে, তখন কিন্তু আপনি এই জমিটি পাবেন না। তাই আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি যে সম্পত্তিটি দখল করে আছেন, আপনার কাছে দলিল আছে না রেকর্ড আছে, এটা মুখ্য বিষয় না। আপনাকে দেখতে হবে যে আপনি যে সম্পত্তিটি দখল করে আছেন এই সম্পত্তি সিএস মালিকের ধারাবাহিকতা টেনে এনে আপনি দখল করে আছেন কিনা, সিএস মালিকের কোনো উত্তরসূরির নামে ROR রেকর্ড ছিল কিনা, যে ব্যক্তি BRS রেকর্ড করেছে সেই ব্যক্তি সিএস মালিকের কোনো উত্তরসূরি কাছ থেকে ক্রয় করে নিয়েছে কিনা, অথবা সিএস মালিকের কোনো পূর্বপুরুষের উত্তরাধিকার হিসেবে সেই ব্যক্তি BRS রেকর্ড করেছে কিনা, এই সকল বিষয় বিবেচনা করে দেখবেন, এই সকল বিষয় খতিয়ে দেখবেন। এই সকল বিষয় খতিয়ে দেখে যদি আপনি দেখেন যে সত্যিকার অর্থে সিএস মালিকের কোনো উত্তরাধিকার অথবা সিএস মালিকের কোনো ব্যক্তির নামে সম্পত্তি রেকর্ড হয় নাই, তাহলে আপনি যে সম্পত্তিটি ধরে আছেন দলিল মূলে, সম্পত্তিটি যে ব্যক্তির নামে সিএস আছে সেই ব্যক্তির উত্তরাধিকারীগণকে বের করে তাদের দিয়ে একটি মামলা করিয়ে এই মামলায় আপনি তাদের নিকট থেকে একটি সলেনামা নেবেন, সলেনামা নিয়ে আপনি সম্পত্তিটি বুক দখল করে থাকবেন। নচেত কিন্তু পরবর্তীতে আপনাকে অনেক বড় সমস্যায় পড়তে হবে, অনেক ভোগান্তিতে পড়তে হবে।
প্রিয় দর্শক, তাই কেউ যদি কোনো প্রশ্ন তুলে যে আপনি দলিল দিয়ে জমি পাবেন নাকি রেকর্ড দিয়ে জমি পাবেন, এক বাক্যে বলা যায় যে আপনার সম্পত্তির মালিকানা অর্জন করতে হলে রেকর্ড দিয়ে আপনার সম্পত্তির মালিকানা অর্জন করতে হবে। কোন রেকর্ড দিয়ে আপনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন? সেই ব্রিটিশ সরকারের আমলে এই ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সিএস রেকর্ড বা ক্যাডাস্ট্রাল সার্ভে, এই রেকর্ড দিয়েই আপনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এই রেকর্ড দিয়েই যদি দলিল হয় তাহলে দলিল দিয়েই আপনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এই রেকর্ডের ধারাবাহিকতা টেনে এনে আপনার যদি বিআরএস রেকর্ড হয় তাহলে বিআরএস রেকর্ড দিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। যদি এই রেকর্ডের ধারাবাহিকতা টেনে আর রেকর্ড হয় তাহলে আর রেকর্ড এবং কি সিএস রেকর্ড দিয়ে বিআরএস রেকর্ড সংশোধন করার জন্য মামলা করে দিতে পারবেন। প্রিয় দর্শক, এখানে আরেকটি কথা বলে রাখি, আপনার নামে সিএস রেকর্ড আছে, অন্যান্য রেকর্ড নাই, আপনি কিন্তু বর্তমান আইন অনুযায়ী সম্পত্তির মালিক হতে পারবেন না। বর্তমান আইন অনুযায়ী সম্পত্তির মালিক হতে হলে আপনাকে ভূমি মন্ত্রণালয়ের রেজিস্টারে ভূমির মালিক হিসেবে নাম থাকতে হবে এবং কি সরকারকে ভূমির ট্যাক্স দিতে হবে, ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে। আর ভূমি উন্নয়ন কর প্রদান করার এবং কি সরকারের ভূমি মন্ত্রণালয়ের রেজিস্টারে আপনার নামটি অন্তর্ভুক্ত করার দুটি মাত্র পন্থা থাকে। একটি হচ্ছে সর্বশেষ রেকর্ডে আপনার নামটি অন্তর্ভুক্ত করা অথবা রেকর্ড অনুযায়ী খাজনা দেওয়া খারিজ করা। যেহেতু আপনার নামে সর্বশেষ রেকর্ড নাই তাই আপনি খাজনাও দিতে পারবেন না, খারিজও করতে পারবেন না। তাই অন্য কোনো ব্যক্তি যদি আপনার সিএস রেকর্ডীয় সম্পত্তি দখল করে থাকে তার উপর কোনো বল প্রয়োগ না করে আপনি আইন আদালতের আশ্রয় নিয়ে সেই ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা ও সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারার বিধান অনুযায়ী মামলা করে দেন। কোনো ব্যক্তি যদি আপনার সিএস রেকর্ডীয় সম্পত্তি 100 বছরও দখল করে থাকে, আপনার সিএস রেকর্ডীয় সম্পত্তি সেই ব্যক্তি রেকর্ড করে নিয়ে তারপরও ওই সম্পত্তি সে পাবে না। কেননা তামাদি আইনের 28 ধারা যে বিধান আছে, এই 28 ধারা বিধান রেকর্ডীয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই কারণেই প্রযোজ্য হবে না, 28 ধারায় 12 ধরনের নীতি আছে। এই 12 ধরনের নীতির মধ্যে 12 ধরনের শর্ত আছে। এই 12 ধরনের শর্তের মধ্যে একটি শর্ত আছে, কোনো ব্যক্তি যদি সর্বপ্রথম আইনগতভাবে সম্পত্তির দখল অর্জন করে পরবর্তীতে সে সম্পত্তিতে বিরুদ্ধ দখল দাবি করতে পারবে না। তাই আপনার সম্পত্তি যে ব্যক্তি রেকর্ড করে নিয়েছে সেই ব্যক্তি রেকর্ড অনুযায়ী সম্পত্তি দখল করেছে, আইন অনুযায়ী সম্পত্তি দখল করেছে, কোনো বিরুদ্ধ দখল করে নাই, জোরপূর্বক কোনো দখল করে নাই। তাই পরবর্তীতে সেই ব্যক্তি বিরুদ্ধ দখল দাবি করে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে না। তাই প্রিয় দর্শক, আমি আবারও বলি, কোনো ব্যক্তি যদি আপনার নিকট প্রশ্ন তুলে দলিল বড় না রেকর্ড বড়, নিঃসন্দেহে আপনি বলতে পারেন রেকর্ড বড়। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।